হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্লাইড দেখতে পাও? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এখন ক্লাস শুরু করি। তো লাস্ট ক্লাসে ধরো হাইড্রোলজি, তার স্কোপ, হাইড্রোলজির ডেফিনেশন, এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল। আজ আমি তোমাদেরকে হাইড্রোলজিক সাইকেল পড়াবো। তো হাইড্রোলজিক সাইকেলের ব্যাপারে কিছু ধারণা তোমাদেরকে দিয়েছিলাম, এবং সেটা এখন ধরো একটা ফিগার, টেবল, তার সাহায্যে ধরো বইতে যেভাবে আছে সেটার আঙ্গিকে ধরো আবার তোমাদেরকে বলছি। তো আগে দেখো যে এই ফিগারটা দেখতে পাও তোমরা? এই ফিগারটা দেখতে পাচ্ছ? চিত্র একটু অস্পষ্ট আছে, তারপরও মনে হয় দেখা যাবে। তো দেখো এখানে, দেখো এই যে ব্রিকের মতো করে দেওয়া আছে, যেটা আসলে ধরো আর্থ সারফেস, একটা র্যান্ডমলি আর্থ সারফেস দেখানো আছে। সেখানে এই পাশে মনে করো যে একটা হিল, এই হিল থেকে ধরো এটা তার ভ্যালি, এভাবে ধরো প্লেন ল্যান্ড, এবং লাস্টে এদিকে এসে ওশান। তো এর উপর দিয়ে ধরো এটা আসলে একটা ইমপারভিয়াস স্ট্রাটাম, মানে জাস্ট বলতে পারো যে বিলো দিয়ে আর্থ সারফেস, এবং এইখানে মনে করো যে আর্থ সারফেস এই লাইন দিয়ে ধরো, এবং এই আর্থ সারফেসটাকে ধরো বাঁকানো করে দেওয়া আছে, এবং তার স্লোপ টুয়ার্ডস ওশানের দিকে করে দেওয়া আছে। এরকম জায়গায় দেখো ছোট ছোট মনে করো যে হয়তো পয়েন্ট বা রিজার্ভার বা রিভারের অংশ দেখানো আছে। এখানে ধরো একটা ড্যাম দেখানো আছে। তো এখানে কিছু গাছপালা দেখানো আছে। এইভাবে ধরো এখানে কিছু হিল দেখানো আছে। তো এখন যেটা আমরা সাধারণভাবে জানি যে আমাদের দেশে বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাত হওয়ার আগে আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই যে আকাশে মেঘ জমে থাকে বা মেঘ জমে, এবং সেই মেঘ থেকে এক পর্যায়ে ধরো বৃষ্টি হয়। সেটাই আমরা স্বাভাবিকভাবে জানি। তো এই ফিগারে যে জিনিসটা দেখানো আছে, যে এখানে মনে করো যে বৃষ্টি হচ্ছে, এই আরো দিয়ে এখানে দেখানো আছে 100 মানে বৃষ্টিপাতকে যদি 100% ধরো, মানে যেটা ওয়াটার আসতেছে অন দি সারফেস অফ দি আর্থ, সেটাকে যদি 100% আমরা ধরি, এবং এটা রেসপেক্টে আদার পার্সেন্টেজ গুলো আছে, যেমন এখানে একটা 61 দেখানো আছে, তার মানে ইভাপোরেশন ফ্রম দি ল্যান্ড এটা হবে এটা 100% হলে এটা 61% হবে। তার মানে এটার যে ইউনিট হবে সেই ইউনিট এখানেও হবে। আবার সেটা মনে করো যে দেখানো আছে যে ইভাপোরেশন ফ্রম দি ওশান, এটা আবার 424। এটা ধরো একটা ভ্যালুতে দেখানো আছে, যে এই ভলিউম যদি ধরো মিটার কিউব, এরকম একটা ভলিউম যদি ইভাপোরেশন ফ্রম দি ওশান হয়, তাহলে সেটার একটা অংশ উপরে গিয়ে আবার সেটা প্রেসিপিটেশন আকারে মনে করো যে ওশানেই ফিরে আসতেছে তার 385 বলতে পারো যে ইউনিট, এবং তার অনলি 39 ইউনিট মনে করো যে ময়েশ্চার ওভার ল্যান্ড, এভাবে ময়েশ্চার আকারে ফ্লো হয়ে ধরো ল্যান্ড সারফেসের দিকে যাচ্ছে। আর এখানে এই কোণাতে দেখানো আছে যে এখান থেকে সূর্য মনে করো যে হিট দিচ্ছে। তো এখানে যেটা 100% প্রেসিপিটেশনের 61% এগেন ইভাপোরেশন ফ্রম দি ল্যান্ড, তাহলে বাকি যে 39%, এই বাকি 39% মনে করো যে
এই বিভিন্নভাবে কিছু গাছপালা ইন্টারসেপশন মেথড দিয়ে নিবে, কিছু ইনফিল্ট্রেশন হবে এবং কিছু সারফেস রান অফ আকারে যাবে, এবং এখানে 38 এরকম একটা ধরো ভ্যালু দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে সারফেস আউটফ্লো। দ্যাট মিনস ঘুরে সে ওশানে 38% যাচ্ছে। তার মানে বাকি 1% বলতে পারো যে এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, বা বলতে পারো যে বিভিন্ন ওয়াটার বডিতে কিছু জমতেছে, কিছু উদ্ভিদ ইন্টারসেপশন মানে মাধ্যমে সে গ্রহণ করছে 1% মতো। তার মানে 100%-এর 1% ধরো ইনফিল্ট্রেশন মতো ধরো বা উদ্ভিদ নিচ্ছে, 38% সারফেস রান অফ হচ্ছে, এবং এই ল্যান্ডের উপরে যে ওয়াটারটা পড়তেছে সেটাই আবার ইভাপোরেশন হয়ে বাষ্পায়িত হয়ে আবার মনে করো যে সেটা আকাশে উঠে যাচ্ছে, সেটা হলো 61%। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মেনলি দেখতে পাচ্ছি সেটা হলো যে প্রেসিপিটেশন ওয়াটার সাইকেলের, হাইড্রোলজিক সাইকেলের একটা ধরো ফেজ, এবং এখান থেকে আর একটা হচ্ছে সারফেস রান অফ, আর একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, এবং আর একটা হচ্ছে ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন, বা আমরা বলতে পারি যে ইভাপো ট্রান্সপিরেশন। হ্যাঁ, যেটা গাছ নিচ্ছে বা যেটা ইভাপোরেট হয়ে যাচ্ছে সেটা ইভাপো ট্রান্সপিরেশন। তাহলে মেইনলি এই 4টা ফেজ, এই যে প্রেসিপিটেশন, ইনফিল্ট্রেশন, সারফেস রান অফ, ইভাপো ট্রান্সপিরেশন, এই 4টা ফেজ মনে করো যে যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন মনে করো যে সেটা হবে। এখন এই যে ইনফিল্ট্রেটেড ওয়াটারের একটা অংশ মনে করো যে ডিপার ডেপথে চলে যায়, সেটাকে তখন আমরা বলি ডিপ পারকোলেশন। এবং ধরো সয়েলকে যদি 2 ডাইমেনশনাল যদি তার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি চিন্তা করো, তোমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ সয়েল পড়েছো, যদি 2 ডাইমেনশনাল চিন্তা করো তাহলে তার একটা হরিজন্টাল কেভি আছে কেএইচ যেটা, আর একটা হলো কেভি ভার্টিক্যাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তো হরিজন্টালি কিছু মুভ করে ধরো এখানে এমনও হইতে পারে যে এরকম নিচে গিয়ে জমা হইতে পারে, বা আলটিমেটলি আমরা লাস্টের দিকে যদি এরকম জায়গায় যাই, এই আরোটার দিকে যাও, তাহলে দেখো এই 1% এখানে বলতেছে যে গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো। হ্যাঁ, তাহলে এই 1%, 38%, 61% এটা মিলে আবার হচ্ছে ধরো 100%। তার মানে ইনফিল্ট্রেশনের একটা অংশ আবার মনে করো যে হয় এরকম ছোট ডিচ টিচে কিছু জমবে, না হয় আলটিমেটলি সেটা ধরো গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে ধরো হয়তো ওশানে গিয়ে মিলবে, বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হিসাবে সেটা থাকবে। ফলে এই 1% বলতে পারো যে এটা বিভিন্নভাবে সেটা ব্যয়িত হবে। তো এরকম মনে করো যে একটা ডাটা দেওয়া আছে, আর এখানে একটা ডাটা দেওয়া আছে যে ওশান থেকে যে ইভাপোরেশন মনে করো যে যেটা হবে সেটা যদি 424 মনে করো যে একটা ইউনিটে হয়, তাহলে তার 385 আবার সেটা প্রেসিপিটেশন হিসাবে ওশানে থাকবে, আর বাকি পার্টটুকু ধরো ল্যান্ডের দিকে ফ্লো হবে, এবং যেটা ক্লাউড ফরমেশনে ধরো ল্যান্ডের দিকে কাজ করে সেটা ল্যান্ডে বৃষ্টিপাত ঘটাবে। তো এই গেল মোটামুটি ভাবে বলতে পারো যে এই ফিগারটা। এখন এটার উপরে বেজ করে এক্সপ্লানেশন গুলো যেভাবে আছে ধরো আমি তোমাদেরকে সেভাবে পড়াই। তো এখন আমরা জানি যে তোমরা হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার এ দুটো বোধহয় নাম বিজ্ঞানে পড়ে থাকতে পারো। যে হাইড্রোস্ফিয়ার যেটা বলা হচ্ছে যে water on the earth exists in a space called the hydrosphere, which extend about 15 kilometer up into the atmosphere and about 1 kilometer down in the lithosphere. তার মানে গ্রাউন্ড সারফেস থেকে আর্থ সারফেস থেকে আমরা 1 কিলোমিটার যদি নিচে যাই সেটাকে বলা হচ্ছে ধরো লিথোস্ফিয়ার। তাহলে এই যে ধরো
হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার, তাহলে এই জোনেই পানি ধরো নিয়ে আমরা এখন ডিসকাস করব। Water circulates in the hydrosphere through the maze of paths, network of paths constituting the hydrologic cycle. So the hydrologic cycle is the central focus of hydrology. The cycle has no beginning or end and its many processes occur continuously. যেটা বলা হলো তোমাদেরকে একটু আগে, যে পৃথিবী যতদিন থাকবে ততদিন হাইড্রোলজি চলবে। হয়তো কোনো একটা ফেজের বা কম্পোনেন্ট হয়তো ইয়ার টু ইয়ার বা টাইম টু টাইম ধরো ভেরি করবে, বাট দ্যাট প্রসেস উইল কন্টিনিউ আনটিল দি আর্থ এক্সিস্ট। As shown schematically in figure 1.1.1, যেটা আমি তোমাদেরকে একটু আগে এক্সপ্লেন করলাম, water evaporates from the oceans and the land surface. ওশান থেকে ল্যান্ড সারফেস, ইভেন গাছপালা পাতা থেকে সেটা মনে করো যে ইভাপোরেট হবে। Water vapor is transported and lifted in the atmosphere until it condenses and precipitates, এবং ওটা উপরে গিয়ে মনে করো যে ঘনীভূত হবে ভ্যাপারটা, এবং ঘনীভূত হয়ে এক সময় সেটা মনে করো যে হেভি আকার ধারণ করবে এবং সেখান থেকে প্রেসিপিটেশন হবে। যখন প্রেসিপিটেশন চ্যাপ্টার পড়াবো তখন কিভাবে ক্লাউড ফর্ম হয় এবং কত টাইপের ক্লাউড ফর্ম হয় এই জিনিসগুলো তখন ধরো এক্সপ্লেন করবো ডিটেলস। এখন শুধু জানো যে যে বাষ্পটা উপরের দিকে যাবে একটা সময় সে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে সে তখন বৃষ্টিপাত ধরো ঘটাবে। এবং প্রেসিপিটেটেড ওয়াটার মে বি ইন্টারসেপ্টেড, যেটা একটু বলা হলো যে সয়েল কিছু অ্যাবজর্ব করে নিবে, সরি ইন্টারসেপ্টটা হলো ভেজিটেশন, আর কিছু হবে ইনফিল্ট্রেট যেটা সয়েল অ্যাবজর্ব করবে, আর কিছু গাছপালা অ্যাবজর্ব করবে, সেটাকে বলা হচ্ছে ইন্টারসেপশন। তাহলে প্রেসিপিটেটেড ওয়াটার মে বি ইন্টারসেপ্টেড বাই ভেজিটেশন, বিকাম ওভারল্যান্ড ফ্লো ওভার দি গ্রাউন্ড সারফেস। এবং তোমরা জানো যে যখন বৃষ্টি হয়, হয়তো বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে মাটির উপর দিয়ে পানি কিন্তু ফ্লো হয় না, সেই বৃষ্টির ধরো পানিগুলো প্রথমে কিছু গাছপালা শোষণ করে নেয়, কিছু মাটি শোষণ করে, যখন মনে করো যে গাছপালাও স্যাচুরেশনে চলে যায়, এদিকে মাটিও যখন পুরোপুরি স্যাচুরেশনে চলে যাবে, ইফ দি রেইন কন্টিনিউস, তাহলে তখন কি হবে, পানিটা মাটির উপরে তখন জমা হবে, এবং জমা হয়ে যেহেতু সয়েলের একটা নির্দিষ্ট ন্যাচারাল স্লোপ আছে, সে তখন মনে করো যে ফ্লো হবে, এবং যখন সারফেসের উপর দিয়ে ফ্লো হবে তখন সেটাকে বলা হয় ওভারল্যান্ড ফ্লো। যখন সারফেস রান অফ তোমাদেরকে পড়ানো হবে তখন এটা আরো ডিটেলস ধরো পড়ানো হবে। ইনফিল্ট্রেট ইনটু দি গ্রাউন্ড, এটা বলা হলো যে সয়েল কিছু অবজার্ভ করবে, এবং সেই ইনফিল্ট্রেশনটা দুইভাবে থাকবে, একটা ডিপ পার্কুলেশন হবে, নিচের দিকে ইনফিল্ট্রেট হয়ে যাবে, আর একটা ল্যাটারালি ধরো ফ্লো হবে, সেটা বলা হচ্ছে flow through the soil as subsurface flow and discharge into the oceans as surface runoff. Much of the intercepted water and surface runoff returns to the atmosphere through evaporation. এবং ইন্টারসেপ্টেড ওয়াটারেরও আবার যখন বৃষ্টি হবে না, ধরো সয়েলে বা ইভেন গাছপালায় যে পানি যে অ্যাবজর্ব করে নিয়েছে সেটাও কিন্তু সূর্যের কিরণে আবার ইভাপোরেট হয়ে যাবে। The infiltrated water may percolate deeper to recharge groundwater, যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হিসাবে কাজ করে। একটা পর্যায়ে ধরো নিচের দিকে যেতে 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 সে গ্রাউন্ড ওয়াটার টেবলে গিয়ে সে জমা হবে, মানে কন্ট্রিবিউট করবে এবং গ্রাউন্ড ওয়াটার কে রিচার্জ করবে। Later emerging in springs or seeping into streams to form surface runoff, এবং কোনো সময় ওই যেটা বলা হলো যে যেটা ল্যাটারালি ফ্লো হবে সেটা হয়তো কোনো একটা জায়গা দিয়ে মনে হবে যে পানি টুকটুক 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 করে কোনো ধরো ঢাল দিয়ে বের হচ্ছে, যেটাকে বলা হয় স্প্রিং, সেটা আমরা দেখবো, বা ঝর্ণা। and finally flowing out to the sea or evaporating into the atmosphere as the hydrologic cycle continues. এবং লাস্টের দিকে ওই যে 1% যেটা দেখলাম যে ওশানে চলে যাচ্ছে,
সেটা যেটা বলা হলো যে 1%-এর ধরো ভেরিয়েশন আছে, কিছু ইভাপোরেশন হবে, কিছু ডিপে চলে যাবে, কিছু এদিকে যাবে, বাট ওখানে লামসাম ধরো 1% দেখানো আছে যে সমুদ্রে গিয়ে জমা হবে। নাও তোমরা এখন চ্যাট বক্সে তোমাদের রোলগুলো ঢুকাও, চ্যাট বক্সে রোল ঢুকাও, তোমরা তোমরা চ্যাট বক্সে রোল ঢুকাও। Estimating the total amount of water on the earth and in the various processes of the hydrologic cycle has been a topic of scientific exploration since the second half of the 19th century. ধরো এগুলোর উপরে গবেষণা মোটামুটি সেকেন্ড হাফ অফ 19th century থেকে শুরু হয়েছে। However, quantitative data are scarce. এখনো বলতে পারো যে এই যে ল্যান্ড সারফেসের উপরে যত এক্সপেরিমেন্ট বা রিসার্চ হয়েছে সে তুলনায় সমুদ্রের রিসার্চটা এখনো কম, ফলে সমুদ্রে কি ঘটতেছে এখনো ধরো এটা পুরোপুরি নোন না। বাট রিসেন্ট যে সব রিসার্চ গুলো হচ্ছে বিশেষ করে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, সেগুলো যেহেতু সমুদ্র কেন্দ্রিকই বেশি, এতে করে মনে করো যে অনেক রিসার্চ এখনো হচ্ছে, বাট স্টিল দি ডেটা আর স্কার্স, particularly over the oceans, and so the amounts of water in the various components of the global hydrologic cycle are still not known precisely. তো এই চিত্র ধরো তোমাদেরকে এক্সপ্লেন করেছি। নাও ধরো টেবল 1.1.1 লিস্ট এস্টিমেটেড কোয়ান্টিটিজ অফ ওয়াটার ইন ভেরিয়াস ফর্মস অফ দি আর্থ। যে এই টেবলটার দিকে এখন আসো, যে বলা হচ্ছে এস্টিমেটেড ওয়ার্ল্ড ওয়াটার কোয়ান্টিটিজ। তোমরা চ্যাট বক্সে যারা এখনো নাম ঢুকাওনি তোমরা নাম ঢুকাও, আমি এখন অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলবো, এরপরে আর কেউ অ্যাটেন্ডেন্স পাবা না। এস্টিমেটেড ওয়ার্ল্ড ওয়াটার কোয়ান্টিটিজ, দেখো এখানে কয়েকটা কলাম করা আছে, এখানে আইটেম, এদিকে তার এরিয়া, এখানে ভলিউম, পার্সেন্ট অফ টোটাল ওয়াটার, পার্সেন্ট অফ ফ্রেশ ওয়াটার। এই টেবলটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো। দেখো বলা হচ্ছে ওশান, যে ওশানের এরিয়া এখানে মিলিয়নে আছে, এটার ভ্যালু ইন্টু 10⁶ কিলোমিটার স্কোয়ার, এবং ইউনিটটা হলো কিলোমিটারে। 361.3 ইন্টু 10⁶ মানে এত মিলিয়ন কিলোমিটার স্কোয়ার হলো ওশানের এরিয়া। এবং ওশানের যে ভলিউম, সে ভলিউম ইন কিলোমিটার কিউব, সেটা দেওয়া আছে, মনে করো যে এরকম একটা ভলিউম, বিশাল একটা ভ্যালু। এবং এখানে আসো যে পার্সেন্ট অফ টোটাল ওয়াটার যেটা বলা হচ্ছে সেটা 96.5%। তার মানে ওয়ার্ল্ডে বিভিন্ন এই যে গ্রাউন্ড ওয়াটার, পোলার আইস, বিভিন্ন উদ্ভিদে ধরো ইন্টারসেপশনের মাধ্যমে, সারফেস ওয়াটার,
এই সব মিলিয়ে যে টোটাল এবং ওশান ওয়াটার, টোটাল যে ওয়াটার আছে তার 96.5% ওয়াটারই আছে ওশানে, সমুদ্রে। এবং প্রথম দিকে তোমাদেরকে বলেছিলাম যে এই ওয়াটার বাস্তবে আসলে এখনো ম্যানকাইন্ডের খুব একটা বেশি কাজে আসতেছে না, এক্সেপ্ট নেভিগেশন পারপাস। হ্যাঁ, এছাড়া মনে করো যে এই ওয়াটার কোনো কাজেই আসতেছে না, এই ওয়াটার খাওয়াও যাচ্ছে না, এই ওয়াটার দিয়ে কলকারখানাও চলে না, কৃষিকাজও চলে না, এই ওয়াটার আসলে কোনো কাজই আসে না। এবং এটা এখন বলতে পারো যে রিসার্চের একটা পর্যায়ে চলে আসছে যে কিভাবে ওশান ওয়াটারকে ধরো পোর্টেবল করা যায়, সেরকম রিসার্চও শুরু হয়েছে। হয়তো স্মল স্কেলে মেবি ফিজিবল, বাট লার্জ স্কেলে এটা স্টিল বলতে পারো যে হয়তো সম্ভব নয়। বাট মানুষ যেহেতু দিন দিন চেষ্টা করতেছে, এক সময় হয়তো সেটাকে আয়ত্তে নিয়ে আসবে। কারণ যখন মানুষের সার্ভাইভালের প্রশ্ন হবে তখন তো মানুষ যে কোনো ভাবে চেষ্টা করবে। এরপরে মনে করো যে গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারের ফ্রেশ এবং স্যালাইন। দেখো, ফ্রেশ এবং স্যালাইন প্রায় 50-50%। এখানে বলা হচ্ছে যে 134.8 তার এরিয়া, ফ্রেশেরও স্যালাইনেরও একই মনে করো যে ভ্যালু। এবং এখানে ভলিউম এর ভ্যালু এটা দেওয়া আছে। এবং এখানে দেখো যে পার্সেন্ট অফ টোটাল ওয়াটারে গিয়ে দেখা যাচ্ছে যে ফ্রেশে আছে 0.76% এবং স্যালাইনি হলো ধরো 0.93%। এবং এরপরে আছে সয়েল ময়েশ্চার, মানে সয়েলে ময়েশ্চার আকারে যেটা রয়ে যাচ্ছে সেটা পার্সেন্টেজে সরাসরি আসে 0.0012। পোলার আইস, যেটা ধরো কোল্ড কান্ট্রিতে আইস আকারে যে জমে আছে, বা অ্যান্টার্কটিকা মহাসাগরের নাম শুনেছো, সেখানে হিউজ পোলার আইস স্তূপ আকারে আছে। এবং সেটা বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে, টেম্পারেচার ইনক্রিজের কারণে সেটা প্রতি বছর এখন মেল্টিং হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে যে ওশান ওয়াটার লেভেল উইল বি হায়ার এবং লো ল্যান্ড কান্ট্রিগুলো ফ্লাডিং হয়ে যাবে, ফ্লাডেড হবে, সেগুলো ধরো অ্যান্টিসিপেট করা হচ্ছে। তো এখানে আছে 1.7%। আদার আইস অ্যান্ড স্নো তাতে আছে 0.025%। লেকসের ওয়াটারকেও দুই ভাগে ভাগ করা আছে, একটা হলো ফ্রেশ, একটা হলো স্যালাইন। এখানে ফ্রেশ যেটা সেটা ধরো 0.007% এবং স্যালাইন যেটা 0.006%। মার্সেস যেগুলো ধরো এই জলাভূমি, ডোবা, খাল, বিল, 0.308%, ধরো নেগলিজেবল। রিভার্সে আছে 0.302%। বায়োলজিক্যাল ওয়াটার, যেটা বিভিন্ন উদ্ভিদের ধরো টিস্যুতে বিভিন্নভাবে ঢুকে আছে, সেটা 0.301%। অ্যাটমসফেরিক ওয়াটার, যেটা অ্যাটমসফিয়ারে ধরো অলওয়েজ ভাসমান অবস্থায় আছে, ধরো 201%। এবং টোটাল ওয়াটার আমরা যদি এটাকে এখন যদি যোগ দিই তাহলে সেটাকে বলা হচ্ছে যে 100%। এবং এই 100%-এর মধ্যে ফ্রেশ ওয়াটার সেটা হলো 2.5%। যেটা আমি তোমাদেরকে প্রথম দিনে বলেছিলাম যে 97.6% ওয়াটারই হলো স্যালাইন। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা ধরো দেখি তাহলে এই যে 9.6%, একটু ওয়েট করো, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলে।
তাহলে এখান থেকে দেখো যে 96.5% আমরা কোনো কাজে লাগাইতে পারতেছি না, এবং গ্রাউন্ড ওয়াটারের মধ্যে দেখো যে ফ্রেশ ওয়াটার হলো 0.76%, এটা হলো স্যালাইন, এটা ধরো আমরা কাজে লাগাইতে পারতেছি না। সয়েল ময়েশ্চার যেটা, সেটাও আমরা ধরো এক্সট্রাক্ট করে নিতে পারতেছি না। পোলার আইস আমাদের দেশে নাই, ফলে এটাও আমাদের কোনো উপকারে আসতেছে না। আদার আইস অ্যান্ড স্নো, সেটাও আমাদের নাই, কোনো উপকারে আসতেছে না। লেকস থেকে দেখো যে পানি আছে, আমাদের লেকস আছে, সারফেস ওয়াটার আছে ফ্রেশ, যেটা সেটাও হলো 0.007%। এরপরে ধরো মার্সেস আমাদের আছে, কিন্তু আমরা সারফেস ওয়াটার ধরো ব্যবহার করি না বললেই চলে, আমাদের সেরকম নাই। রিভারের ওয়াটার ধরো দু একটা এখন প্লান্ট শুরু হচ্ছে, এই যে যেমন চট্টগ্রাম ওয়াসাই কেবল করতেছে, ঢাকাতে একটা শুরু করেছে, ফলে এটারও ব্যবহার খুব কম, বাট এখানে পানি আছে খুব অল্প। বায়োলজিক্যাল ওয়াটার যেটা, সেটাও আমরা এক্সট্রাক্ট করার কোনো মেকানিজম নাই। অ্যাটমসফেরিক প্রেসার, সেটা মানে ওয়াটার, সেটাও নেওয়ার কোনো উপায় নাই। ফলে দেখো আমাদের যে প্রধান যে পানির যে উৎস, সেটা হলো এই 0.76%, এখানে 0.007%, এখানে ধরো 0.302%, বা এটা শুধু আমাদের দেশ চিন্তা করলে হয়তো আর একটু বাড়বে। বেসিক্যালি বলতে পারো যে আমাদের পানি মেইনলি এই 0.76%। কিন্তু দেখো এই গ্রাউন্ড ওয়াটার আমাদের আছে, এবং আমরা পুরোপুরি বলতে পারো আমাদের জীবনযাপন বা ইভেন ইরিগেশন পারপাস, ইন্ডাস্ট্রি পারপাস, সব পারপাসই আমরা গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতেছি এবং ব্যবহার করছি। এবং এই যে ফ্রেশ যেটা, এই ফ্রেশের মধ্যেও দেখো যে আমাদের দেশে যে 64 ডিস্ট্রিক্টস আছে, অ্যাবাউট 60 ডিস্ট্রিক্টস আর অ্যাফেক্টেড বাই আর্সেনিক। তাহলে এই ফ্রেশ ওয়াটারের যে উৎস, সেটাও আমাদের দেশে আর্সেনিকে সেটা ধরো পলিউটেড মোরালেস অনেক জায়গায়। ফলে আমরা একেবারেই বলতে পারো যে ওয়াটার রিসোর্সের বা পানির বলতে পারো যে একেবারে নিম্নতম পর্যায়ে আছে। এবং এজন্যই কিন্তু আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম যে 4-5 বছর আগের ডেটা, যে অ্যাবাউট 70% ওয়ার্ল্ড পপুলেশন, তারা হয় তাদের পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানি পাচ্ছে না, অথবা তাদের কাছে আদৌ পানি পৌঁছাচ্ছে না, এবং এই ডাটা কিন্তু দিন দিন বাড়ছে। ফলে এই গ্রাউন্ড ওয়াটারের জন্য ঠিক না, ধরো এই ড্রিঙ্কিং ওয়াটারের জন্য বা ওয়াটারের জন্যই অনেকে এই ধারণা করতেছে যে there is a possibility that the fourth world war may occur due to water scarcity.
তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের যে অ্যাভেলেবেল এই যে সোর্স গুলো আছে, এই সোর্স গুলো প্রপার ইউটিলাইজেশনে যাইতে হবে, এক। দুই, আমাদের আননেসেসারি ওয়াটার ধরো ওয়েস্ট করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস পরিমিত পানি ব্যবহারের দিকে আমাদের এখন ঝোঁক দিতে হবে। এবং এই যে আমাদের দেশে যে সারফেস ওয়াটার গুলো এখনো আমরা ব্যবহার করছি না, ডিউরিং হেভি মনসুন বা ফ্লাড সিজন উই হ্যাভ সারপ্লাস ওয়াটার, ডিউরিং ড্রাই সিজন উই ডোন্ট হ্যাভ এনি ওয়াটার। এবং এতে করে মনে করো যে আমাদের আসলে সারফেস ওয়াটারটা অতটা কমান্ডেবল না, রিলায়েবল না। তারপরও যখন যেভাবে পারা যায় আমাদেরকে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল সেটার ইউটিলাইজেশন যদি আমরা করতে পারি, সেদিকে আমাদের খেয়াল দিতে হবে। গ্রাউন্ড ওয়াটার উত্তোলন কমাইতে হবে। যে আর্সেনিক বলা হচ্ছে প্রবলেম, অনেকে আর্সেনিক মুক্ত করার জন্য ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বাড়াতে হবে। তো এদিকে আমাদের জোর দিতে হবে। দ্যাট মিনস আমাদের এখন সব দিক দিয়েই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে যেটা বলা হচ্ছিল যে টেবল 1.1 লিস্ট এস্টিমেটেড কোয়ান্টিটিজ অফ দি ওয়াটার ইন ভেরিয়াস ফর্মস অফ দি আর্থ, এবং সেটা তোমাদেরকে ওয়াটারের বিভিন্ন ফর্ম দেখালাম। About 96.5% of all Earth's water is in the oceans. এবং এটা বলা হচ্ছে যে পৃথিবীটা যদি ধরো একটা স্মুথ সারফেস হতো এবং এই সমুদ্রের ওয়াটারকে যদি পৃথিবী পৃষ্ঠের উপরে যদি মনে করো যে ছেড়ে দেওয়া হতো, তাহলে সেটা বলা হচ্ছে যে এটা অ্যাবাউট 2.6 কিলোমিটার হাইটের পানি মনে করো যে জমতো। তার মানে আমরা সবাইকে ডুবে ডুবে একাকার হয়ে যেতাম, বুঝছো? Of the remainder 1.7% is in the polar ice, 1.7% in groundwater and only 0.1% in the surface and atmospheric water system. সবগুলো যদি যোগ করো তাহলে এরকমই দাঁড়াবে। তাহলে 96.5, 1.7, 1.7, আবার এটা ধরো এই যে 0.1, এখানে তাহলে 3.5 আর 96.5, that is 100%. The atmospheric water system, the driving force of surface water hydrology, contains only 12,900 kilometer cube of water, or less than 1 part in 100,000 of all the Earth's water. সেটা ধরো জাস্ট পার্সেন্টেজে দেখানো হচ্ছে, বলা হচ্ছে ইউনিট আকারে। Of the Earth's surface water, about 2/3 is polar ice, and most of the remainder is groundwater going down to a depth of 200 meter to 600 meter. Groundwater কোথায় থাকে সেটা বলা হচ্ছে। এবং মোস্ট গ্রাউন্ড ওয়াটার ইজ স্যালাইন বিলো দিস ডেপথ। এবং আমরা দেখলাম যে গ্রাউন্ড ওয়াটারে দুটো পার্ট ছিল, একটা ফ্রেশ একটা স্যালাইন, এবং সেটা মনে করো যে স্যালাইনটাই বেশি, সেটাও দেখানো হয়েছে। এবং 600 মিটারের অধিকতর ডেপথে যদি যাও তাহলে সেটা স্যালাইন হবে। Only 0.006% of fresh water is contained in rivers, যেটা ওই যে ফিগারে দেখানো হলো। Biological water fixed in the tissues of plants and animals makes up to 0.203% of all fresh water, equivalent to half the volume contained in river. এটা অর্ধেক, সেটা বলা হচ্ছে। Although the water content of the surface and atmosphere water system is relatively small at any given moment, immense quantities of water annually pass through them. The global annual water balance is shown in table 1.1.2. Figure 1.1.1 shows the major components in units relative to an annual land precipitation of volume of 100, যেটা তোমাদেরকে 100 হিসাবে বললাম যে ইভাপোরেশন হয়ে 61% যাচ্ছে, সারফেস রানঅফ 39%, 1% গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এইভাবে সেটা দেখানো হয়েছে। সেই এক্সপ্লানেশন গুলো ধরো এখানে আছে। এখন যেটা টেবল 1.1.2, যেটা গ্লোবাল অ্যানুয়াল ওয়াটার ব্যালেন্স, এটা একটু দেখে নাও যেহেতু টেবলের রেফারেন্স চলে আসছে।
যে গ্লোবাল অ্যানুয়াল ওয়াটার ব্যালান্স, হ্যাঁ, এরিয়া কিলোমিটার স্কোয়ার, যেটা ওশানের এরিয়া হলো, দেখো এটা 361 মিলিয়ন, হ্যাঁ, বা 361.3 মিলিয়ন। আর এটা হলো দেখো যে 148.8 মিলিয়ন, হ্যাঁ, কিলোমিটার স্কোয়ার। এবং এখান থেকে দেখো যে আমরা যে বলি যে 2 ভাগ জল 1 ভাগ স্থল, এটার ডবলের থেকেও কিন্তু এটা বেশি। তার মানে আসলে 2 ভাগের থেকেও এখন দেখা যাচ্ছে কি বেশি। এখানে দেখো 361, এটা 148, এটা দ্বিগুণ করতে গেলে প্রায় 300 মতো আসবে, হ্যাঁ, কিন্তু এখানে 361, তার মানে বলতে পারো যে 30% আর 70% এইরকম আকারেরই ধরো ওশান এবং ল্যান্ড এরিয়াটা। এবং প্রেসিপিটেশন যেটা হচ্ছে, ইয়ারলি প্রেসিপিটেশন যেটাকে বলা হচ্ছে যে কিলোমিটার কিউব, সেটা দেখো যে যে ভ্যালুটা দেওয়া ছিল 458 প্রেসিপিটেশন ওশানে হচ্ছে, যেমন এই ফিগারে যদি ব্যাক করো, এই যে এই ফিগারে প্রেসিপিটেশন, এবং এটা ধরো প্রেসিপিটেশন হচ্ছে, এখানে ইভাপোরেশন হচ্ছে, এদিকে আবার ময়েশ্চার ওভারল্যান্ড ফ্লো হচ্ছে, সেই ভ্যালুগুলোরই ধরো প্রকৃত ভ্যালু এখানে 458 দ্যাট, এবং ল্যান্ডে ধরো প্রেসিপিটেশন হচ্ছে 119,000 কিলোমিটার কিউব পার ইয়ার, এবং মিলিমিটার পার ইয়ারে কনভার্ট করলে এটা ধরো 1270, এখানে 800। বাট আমরা এই ভ্যালুর থেকে ধরো আমাদের ভ্যালু বেশি, ধরো এটার থেকেও বেশি। আমাদের দেশে অ্যাভারেজ রেনফল ধরো 2200 মতো, হ্যাঁ, 2200 মিলিমিটার পার ইয়ার, এবং সেটা ইঞ্চ পার ইয়ারে 50 এবং 31। ইভাপোরেশন যে হচ্ছে, ইভাপোরেশন এই ভ্যালুতে যাই বুঝাতে তোমাদের সুবিধা হবে। মিলিমিটার পার ইয়ার সেটা হলো 1400, এবং ল্যান্ড সারফেস থেকে ইভাপোরেশন হচ্ছে 484। রান অফ টু ওশান, যে রান অফ হচ্ছে রিভারে কিলোমিটার কিউব পার ইয়ারে হচ্ছে ধরো দ্যাট ভ্যালু, যেহেতু এখানে রান অফ টু ওশান এবং কে কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটার ব্যাপারে বলা আছে, সেটা হলো এখানে 44,000 বা 44.7,000। এখানে গ্রাউন্ড ওয়াটার ধরো 2,200, এবং টোটাল রান অফ হলো 47,000। এই দুইটা যোগ দিলে 47,000, 100 কম হয়, বাট এটা রাউন্ড করে দিয়েছে। এবং এটা মনে করো যে মিলিমিটার পার ইয়ার, যেটা রান অফ 316 মিলিমিটার পার ইয়ার। তো এইভাবে ধরো গ্লোবাল অ্যানুয়াল ওয়াটার ব্যালেন্সটা এখানে দেখানো আছে, যে ওশানে কি ঘটতেছে, ল্যান্ডে কি ঘটছে। It can be seen that the evaporation from the land surface consumes 61% of this precipitation, যেটা তোমাদেরকে হাইড্রোলজিক সাইকেলের ফিগারে এক্সপ্লেন করেছিলাম। The remaining 39% forming runoff to the ocean, সেটা তোমাদেরকে বলা হয়েছে, mostly as surface runoff. Evaporation from the oceans contribute nearly 90% of the atmospheric moisture, যেটা ধরো ওই ভ্যালু থেকেই আন্দাজ করা যায় 424-এর যে পার্টটা আছে। Analysis of the flow and storage of water in the global water balance provides some insight into the dynamics of hydrologic cycle. এটা ধরো তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে, এটা করিয়ে আগালে সুবিধা হবে। যতটুকু পড়ানো হলো, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কি না বলো, বা না বুঝে থাকলে বলো।
স্যার সারফেস রান অফ আর সারফেস ওভারফ্লো এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা একটু স্যার বুঝি নাই। যেটা ওভারল্যান্ড ফ্লো সেটাই ধরো সারফেস রান অফ। কোনো জায়গায় ওভারল্যান্ড ফ্লো বলা হচ্ছে, কোনো জায়গায় সারফেস রান অফ বলা হচ্ছে, জিনিস একই, ঠিক আছে? মানে ল্যান্ডের উপর দিয়ে যে ফ্লোটা হচ্ছে সেটাই ওভারল্যান্ড ফ্লো, আবার সারফেস রান অফও একই, যে যেটা সারফেসের উপর দিয়ে যাচ্ছে সেটাই রান অফ। হ্যাঁ, ফলে দুইভাবেই এটা ব্যবহার হয়। আর স্যার এই চ্যাপ্টারটা আপনি স্যার কোন বই থেকে পড়াচ্ছেন স্যার আমাদের? এটা মেনলি বলতে পারো যে ভেন্টি চাওয়ের বইয়ের, আর কিছু ডাটা মেবি নেট থেকেও ডাউনলোড করা থাকতে পারে, বা ভেন্টি চাওয়ের বইয়ের অ্যাপ্লাইড হাইড্রোলজি, আর পরে কিছু যোগ হবে রঘুনাথের বই, বুঝছো? এই রঘুনাথ আর ভেন্টি চাওয়ের অ্যাপ্লাইড হাইড্রোলজি, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে, যেহেতু তোমাদের টাইম শেষ হয়ে গেছে, এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, তোমরা এখন লগ আউট করো, আমি আবার নতুন করে তাদেরকে ইয়ে পাঠাচ্ছি।